আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার চেয়েও ভয়াবহ হতে পারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রতিষেধক আবিষ্কারে সমন্বিত বিনিয়োগের আহ্বান। রাজধানীর উত্তরা থেকে 31টি বোমা উদ্ধার। সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার। 4 জঙ্গির আত্মসমর্পণ। সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে চলছে অস্থিরতার চক্রান্ত, বলেছেন কাদের। ত্রাসের মাধ্যমে একদলীয় শাসন পাকাপোক্ত করছে সরকার, অভিযোগ ফখরুলের। মৃত নারী দেহের সাথে যৌনাচারের অভিযোগে গ্রেফতার সরওয়ার্দী হাসপাতাল মর্গের ডোম মুন্না ভক্ত রিমান্ডে, ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে শনাক্ত। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধিতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে মোবাইল কোর্ট। শুধু মাস্কেই 80% সংক্রমণ ঠেকানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার করোনার চেয়েও কঠিন অবস্থা তৈরি করতে পারে বলে সাবধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাশ্রয়ী মূল্যের নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক আবিষ্কারে আন্তর্জাতিকভাবে সমন্বিত বিনিয়োগের আহ্বানও জানান তিনি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের উপর ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠানে কোচিয়ার হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। সংক্রমণের প্রকৃতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন ও অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ব নেতাদের সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। We should also ensure affordable access to new antibiotics by all. For this, I also call for increased internationally coordinated investment for more research for inventing a new generation of antibiotics. Prevention is better than cure. I hope this leaders group will be successful to mainstream this vital health issue in all our important discourses, contributing to the united global effort to fight the ominous development of antibiotic resistance. রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবন থেকে 31টি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা 18 নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যুবদলের নেতাকর্মীরা বোমাগুলো বানিয়েছিল বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে দুপুরে 10 নম্বর সেক্টরের 13 নম্বর রোডে এক প্রবাসীর বহুতল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে 31টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথাও জানায় পুলিশ। ভবনটির আশেপাশে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিষ্ক্রিয় করে। অতিরিক্ত কমিশনার এবং ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান একেএম হাফিজ আক্তার বলেন, গত 12 নভেম্বর অনুষ্ঠিত ঢাকা 18 উপনির্বাচনে বিস্ফোরণের ঘটনায় আটক করা হয় উত্তরা পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক মাসুম এবং দলের আরেক নেতা সোহেলকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয় বলেও জানান তিনি। উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বোমাগুলো তৈরি করা হয়েছে উল্লেখ করে এ ঘটনায় আরও অনেকের নাম উঠে এসেছে বলেও জানান হাফিজ আক্তার। গত 12 তারিখে নির্বাচনের দিন সোহেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি, যে 54 নং ওয়ার্ডের যুবদলের একজন কর্মী। সে 2012 সাল থেকে এই বোমা বানানোর এক্সপার্ট হিসেবে সে বলল যে সে অনেক সময় এগুলি বানিয়েছে। তার কথা মতো আমরা মামুন নামে আরেকজনকে গ্রেপ্তার করি এই এলাকার। সে হলো এই এলাকার যুবদলের সেক্রেটারি। তো তারা দুজন যেটি বললো যে নির্বাচনের দিন বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তারা এই বাড়িতেই, এটা জনৈক আশরাফ, উনি কানাডায় প্রবাসী, তার বাড়ি নির্মাণাধীন বাড়ি, এখানে বসেই তারা এইখানে এই বোমাগুলি বানিয়েছিল। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় আত্মসমর্পণ করেছে 90 জিএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড সহ 4 জন। উদ্ধার করা হয়েছে 2টি বিদেশি পিস্তল, গান পাউডার, ফিউজ, জিহাদি বই, একটি চাপাতি ও 2টি রামদা। শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে উপজেলার উকিলপাড়ার ওই বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। সকাল 10:30টার দিকে সন্দেহভাজন 4 জঙ্গি বেরিয়ে এসে আত্মসমর্পণ করে। এরা হচ্ছে 90 জিএমবির আঞ্চলিক সেকেন্ড ইন কমান্ড পাবনার সাথিয়ার কিরণ ওরফে শামীম ওরফে হামিম, সাতক্ষীরার নাইমুর, দিনাজপুরের আতাউর রহমান ওরফে কলম সৈনিক
ও সাতক্ষীরার আমিনুল ইসলাম ওরফে শান্ত। র্যাব জানায়, এর আগে রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে আঞ্চলিক কমান্ডার মাহমুদ সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটির ভেতর থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। কিন্তু আমরা নারী ব্যাঘাত ঘটেছে, তাদের সহযোগিতা আমরা আত্মসমর্পণ করেছি। কারণ এই আস্তানাটা আমরা আইডেন্টিফাই করি এবং তারপরে আমরা এটাকে ঘেরাও করে রাখি। প্রাথমিকভাবে আমাদের ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা 4-5 রাউন্ড ফায়ার করেছে। কৌশল হচ্ছে তারা তাবলিগের ছদ্মবেশে তারা মূলত এলাকায় থাকে এবং তাদের প্রচারণা করে, কিন্তু আড়ালে তারা মূলত জেএমবি। এখানে বড় ধরনের কোনো অস্ত্রের ডাম্প বা ক্যাশে এখানে নেই। এখানে তারা কিছু সামগ্রী নিয়ে আসতো, অন্যান্য তাদের কথিত জিহাদি যারা আছে তাদেরকে এগুলা প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে আসতো। সাম্প্রদায়িকতার উপর ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে আবারও নালিশের রাজনীতি করছে বিএনপি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কথা বলেন উপনির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে। দাবি করেন, করোনা আর উপনির্বাচন বলেই ভোটাররা এ নির্বাচনকে কম গুরুত্ব দিয়েছে। বিএনপির সময় রাতে ভোট কাস্টিংয়ের কথাও স্মরণ করে দেন ওবায়দুল কাদের। একদিকে উন্নয়ন ও সমৃদ্ধি দ্বারা এগিয়ে যাওয়া স্বপ্ন, অপরদিকে সাম্প্রদায়িকতায় ভর করে দেশকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা। সে ঢাকা 10-এর উপনির্বাচন কিভাবে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, আজকে তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছে তারা আজকে ঘন ঘন গণতন্ত্রের কথা বলে। তিনি বলেন, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এক্ষেত্রে আওয়ামী লীগের সংসদ সদস্যরাও ছাড় পাচ্ছে না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। দল ক্ষমতায় থাকলে সবসময় কিছু আগোছা পরগাছা ঢুকে পড়ে, আমি এটা স্বীকার করি, কিন্তু এই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। যারাই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোটেও কার্পণ্য করা হয় না। সড়কের শৃঙ্খলা ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। বিজয় দিবসের আগে পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানো যাবে বলেও আশাবাদের কথা শোনান মন্ত্রী ওবায়দুল কাদের। গত 12 বছরে সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ভয়ভীতি দেখিয়ে ও গুমের সংস্কৃতি সৃষ্টি করে একদলীয় শাসন পাকাপোক্ত করতে চাচ্ছে সরকার। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ফলাফল কি হবে তা জেনেই নির্বাচনে যাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তন আসবেই। ঢাকা 18 আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে প্রায় 11টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরের দিন বিএনপির 5 শতাধিক নেতাকর্মীকে আসামি করে 13টি মামলা করে পুলিশ। শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গাড়ি পোড়ানোর মামলাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, 9 জনকে উঠিয়ে নিয়ে গেলেও 5 জনের বিষয়ে এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ সরকার 2008 সালে আসার পর থেকে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং এই গুমের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক জীবনে একটা ভয়, একটা ত্রাস সৃষ্টি হয়েছে। শুধুমাত্র তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে সরকারের যে বিভিন্ন অপকর্মগুলো রয়েছে সেই অপকর্মগুলোর সমালোচনা না করা যায়। যে সরকার শুধু জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারেনি, তারা পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক দল বলেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবর্তন আসবেই, সেটি ঠেকানোর উপায় নেই সরকারের। সময় অপেক্ষা করবে, একটা সময় এই পরিবর্তন অবশ্যই হবে। সেই পরিবর্তনে আমরা যে কোথায় থাকবো সেটা অন্য কথা,
কিন্তু পরিবর্তন থেকে রাখার ক্ষমতা বর্তমান সরকারের। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা ও দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী প্রচার দল। এতে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকার ভয় পায় বলেই সারাদিন বিএনপিকে নিয়ে নানা কথা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। তোমরা যে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছো, তোমরা যে গণতন্ত্রকে হত্যা করেছো, সেটাই নির্বাচনের মধ্য দিয়ে বারবার জনগণের সামনে প্রস্ফুটিত হচ্ছে। বারবার জনগণ দেখছে কিভাবে একটি সরকার তার রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে, কিভাবে একটা সরকার তার প্রশাসন দিয়ে জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে। এদিকে পল্টনের ভাসানী ভবনে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার চুরি করেছে। জনগণের আদালতে এর বিচার হবে। মুসলিম জননেতা মাওলানা ভাসানী স্মরণে বিকেলে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচনগুলোতে সরকার ব্যাপক জালিয়াতি করেছে। ভাসানীর আদর্শে উজ্জীবিত হতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও উপস্থিত ছিলেন। মর্গে মৃত নারীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতার মুন্না ভক্তকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। সিআইডি বলছে, গ্রেফতার মুন্না ভক্ত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম যতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করছিল। 2-3 বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেফতার করেছে সিআইডি। তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করত মুন্না। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 6,322 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 15,607টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,275 জনের। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,43,434 জনে। আরও 1,709 জন সহ করোনা থেকে সুস্থ হয়েছেন 3,58,431 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 14.58, সুস্থতার হার 80.83 আর মৃত্যুর হার 1.43%। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনেও রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা বলছেন, জরিমানা মূল উদ্দেশ্য নয়, মানুষের সচেতনতা বাড়াতেই এই অভিযান। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্ক ব্যবহারেই করোনার প্রকোপ 80% ঠেকানো সম্ভব। শীত শুরু হতে না হতেই দেশে বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়তে পারে করোনার প্রকোপও। তবে এ নিয়ে বেশ উদাসীন সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব, হাত ধোয়া আর মাস্কের ব্যবহার নিয়ে বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাগিদ দিলেও আমাদের দেশের পথঘাটের চিত্র ভিন্ন। অধিকাংশের মুখে মাস্ক নেই, আর যারা পরছেন তারাও কেউ বেঁধেছেন থুতনিতে, কেউ বা ঝুলিয়েছেন গলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও মাঠে নেমেছে প্রশাসন। মানুষকে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জরিমানাও করা হচ্ছে কাউকে কাউকে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর নিউ মার্কেটে অভিযান চালায় একাধিক ভ্রাম্যমাণ আদালত। আমাকে দেখে আরো সবাই সচেতন হবে। আমি ভুলে রেখে আসছি, কিন্তু পড়া উচিত ছিল। গাড়ির মধ্যে রেখে আসছি, আমাদের এটা তো অন্যায়। আসলে আমাদের নিজের জন্য, নিজের স্বাস্থ্যসম্মতের জন্য তো আমাদের এটা ভুল, আমরা নিজেরাই করছি। আমার করছে 100 টাকা জরিমানা, আমার ওই যে মাস্ক ছিল না তার সবাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, মানুষ নিজে থেকে সচেতন না হলে যত অভিযানই হোক না কেন বিপদ ঠেকানো যাবে না। জেল জরিমানা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয়, মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে। করোনা একটি এককভাবে মোকাবেলা করা সম্ভব না, সবাই মিলে সম্মিলিতভাবে মোকাবেলা করব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহারের গুরুত্বকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এই শীতে ভাইরাসটা বেশি সজীব থাকে, এই কারণে আমাদের এই সময় বেশি সচেতন হতে হবে। ভাইরাসটা নাক মুখ দিয়ে প্রবেশ করে, নাক মুখকে আমরা
প্রতিরোধ করতে হলে আমাদের মাস্ক পরতে হবে, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করে আমি নিজে ভালো থাকবো এবং অন্যকে ভালো থাকবো। সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বাজারে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে শীতের সবজির দাম। হাতে গোনা দু একটি ছাড়া প্রায় সব সবজির দর নেমেছে 40 টাকার ঘরে। তবে ভোজ্য তেল, আলু ও পেঁয়াজের দাম এখনো চড়া। অন্যদিকে নতুন চাল বাজারে উঠলেও এখনো বিক্রি হচ্ছে বাড়তি দরেই। শীতের টাটকা সবজিতে ভরপুর রাজধানীর পাইকারি মার্কেট কারণ বাজার, আর এতেই কমতে শুরু করেছে শিম, লাউ, ফুলকপি, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দাম। বেশিরভাগ সবজিই পাইকারিতে মিলছে কেজিতে 30 টাকায়। এখন যদি সস্তা, এটা 30 টাকা, বেগুন 30 টাকা, পটল 30 টাকা, করলা হলো 30 টাকা, এই আর লেগে সিম লেগে 35-30। 100 মিটারের কম দূরত্বের খুচরা দোকানি দাম কিছুটা বেশি নিলেও সেখানেও দাম সর্বোচ্চ 50 টাকা। বড় আকারের লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহ থেকে অনেক কমছে দাম, একটু না, প্রতি আইটেমে কেজি প্রতি মনে হয় 10 টাকা আর উপরে পিস কেনা আছে। শীতের সবজি যেহেতু এখন আসতেছে, ওই তুলনায় তো একটু বেশি আছে। দাম তো বাড়তি, যেমন করলা কিনলাম 40 টাকা কেজি, আলু 220 টাকা পাল্লা। আগের মতোই, খুব বেশি চেঞ্জ হয় নাই। তবে তেলের বাজার এখনো চড়া। সরকার দাম তদারকির পরও এই সপ্তাহে দাম বেড়েছে লিটারে অন্তত 2-3 টাকা। খুচরা ও পাইকারি দামের পার্থক্যও এখনো অনেকখানি। সয়াবিন যেটা পরে আপনার আজকে বেশি আপনার 96 টাকা লিটার, আর পামেলের লিটার পরে আপনার 27 টাকা। দাম বাড়ছে না, আমি বাড়ির যাওয়ার আগে বেঁচে গেছি রূপচাঁদা 500 টাকা, এখন 20 টাকা বেশি বিক্রি করি। রেট আছে আমরা 570 টাকা, আমরা বিক্রি করি 530 টাকা, আমরা 5 টাকা লাভ করি, 25 টাকা ডিলারে না। বাজারে নতুন চাল ওঠা শুরু হলেও প্রভাব পড়েনি এতটুকু, উল্টো পুরনো চালের দাম খানিকটা বেড়েছে। নতুন 28 পাইজাম আপনার বাজারে আসছে, কিন্তু আশানুরূপ দাম কমে নাই। পারিজা, সন্না, গুটি এগুলি মার্কেটে আসলে তখন এই 28-এর বাজার এখন 48-49 চলে, তো তখন ওটা বাজার একটু নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সরবরাহ বাড়লে 2-1 সপ্তাহের মধ্যে চালের দাম কমার ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানকে কুপিয়ে জখম করা হয়েছে। হাড় কেটে ঝুলে আছে তার বাঁ পা। শুক্রবার দুপুরে ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় এ হামলা চালায় প্রতিপক্ষ। চেয়ারম্যানের স্বজনদের দাবি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের নেতৃত্বে 7-8 জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসানের উপর হামলা চালায়। হামলায় আহত চেয়ারম্যানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 2 পা ও ডান হাতে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মোহাম্মদ তারেক হাসান বলেন, তার ডান পায়ের রগ কেটে গেছে, বাঁ পায়ের হাড় কেটে ঝুলে আছে পা, জখম হয়েছে ডান হাত। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউসুফ শরীফের নেতৃত্বে ইমাম হাসানের ওপর হামলা চালানো হয়েছে। বাড়ির রাস্তা নিয়ে দ্বন্দ্ব ও চাঁদা না দেয় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া মনিরামপুর গ্রামে এই ঘটনা হয়। শুক্রবার দুপুরে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আবেদা খানম। নিহত স্বজনরা জানান, ঘর নির্মাণ করার সময় প্রতিবেশী মানিক মিয়া 10,000 টাকা চাঁদা দাবি করে এবং রাস্তার কথা বলে ঘরের পাশ থেকে কিছু জায়গা ছাড়তে বলে। এতে রাজি না হয় মানিক মিয়া ও তার লোকজন আবেদা খানম ও তার ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে জখম করে। তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আবেদা খানমের অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। ছেলে সাইফুলের অবস্থাও আশঙ্কাজনক। তরুণরাই বদলে দেবে বাংলাদেশকে, প্রত্যাশা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জয়ী সাদাত রহমানের। বলছেন, একটা ছোট্ট ধারণা পাল্টে দিতে পারে পুরো সমাজকে। সাইবার বুলিংয়ের মতো যে কোনো সামাজিক অপরাধ দমনের যুদ্ধে সবাই সামিল হলে জয় আসবেই, প্রত্যাশা নড়াইলের এই কিশোরের। সাইবার বুলিংয়ের শিকার পিরোজপুরের ভান্ডারিয়ার এক কিশোরীর আত্মহত্যার ঘটনা নাড়া দেয় নড়াইলের কিশোর সাদাতকে। মাত্র 4-5 জনকে নিয়ে সাইবার বুলিং প্রতিরোধে গড়ে তোলে সাইবার টিমস। সাহসী এই কিশোরদের সহযোগিতায় এগিয়ে আসে প্রশাসন। এরপর শুধুই এগিয়ে যাওয়া, এই পথ চলার মিলেছে বিশ্ব স্বীকৃতিও।
বাংলাদেশি কিশোরের হাতে উঠেছে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। কাজের স্বীকৃতি হিসেবে এর আগেই মিলেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডও। সাদাত রহমান বলছেন, যে কোনো কাজে বাধা আসবেই, কিন্তু সমাজ পরিবর্তন করতে চাইলে পাড়ি দিতে হবে বন্ধুর পথ। তার মতে যে কোনো প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। কাজ করতে গেলে তো আসলে বাধা আছে, আর যখন আমাদের মতো ছেলেপেলেরা একটা একটা সোসাইটি চেঞ্জ মেকিংয়ে কাজ করবে, যেটা আসলে বড়দের দায়িত্ব ছিল, তো সেখানে অনেকেই পাগল ছাগল অনেক কিছুই বলার চেষ্টা করে বা বলে। ছোট্ট একটা আইডিয়া, আমি কখনো ভাবিনি নড়ালে বসে একটা আইডিয়া এরকম বাস্তবায়ন করে এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাটেনশন আসবে, সবাই এটা নিয়ে ভাববে। তো দেখা যাচ্ছে যে সকলে মিলে যদি কাজটা করতে পারি, এরকম উদ্যোগ নিতে পারি, তাহলে আমাদের সমাজে আর কোনো সমস্যা এভাবে থাকবে না। স্বপ্নবাজ এই কিশোর বলছেন, নড়াইলে বসে আইসিটি ভিত্তিক কাজ করে বিশ্বজয়ী প্রমাণ ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পনা নয়, বাস্তব। এবার এই সাইবার টিমসকে পৌঁছে দিতে চান দেশের সব জেলায়। আমার আইডল সজীবজের জয় স্যার বলতেছিল, নালিশ শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। আমরা নালিশ শুনতে চাই না, এই তরুণরা কিছু করুক, তারাই বদলে দিক। তো আসলে আমরা এখন করতেছি, আমরা চেষ্টা করতেছি, আর সরকার এটাই চাই। তো আশা করছি আরও সহযোগিতা করবে, যেন এটা দ্রুত আমরা এটা একটা সাস্টেনেবল একটা সলিউশন হিসাবে আমরা এটা করতে পারি। খুব তাড়াতাড়ি হয়তো বা ফেসবুকের সাথে বসতে পারবো, কারণ হচ্ছে ফেসবুকের মাধ্যমেই এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়। তো দেখা যাচ্ছে ফেসবুক থেকে যদি একটা সাপোর্ট পাওয়া যায়, তাহলে প্রতিরোধটা আসলে খুব দ্রুত করা যায়। টিনেজারদের মেধা ও সামর্থ্য অনুসারে বড় হওয়ার চেষ্টাকে ইতিবাচকভাবে দেখার আহ্বান শিশু শান্তি পুরস্কার বিজয়ী এই কিশোরের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহীর পত্রিকা হকার দিল আফরোজ খুকি দেশের নারী শক্তির প্রতীক হয়ে উঠেছেন। প্রায় ৩০ বছর ধরে অন্যের সাহায্য সহযোগিতা ছাড়াই দাপটের সাথে একা লড়াই করে যাওয়া এই নারী এখন অনেকের প্রেরণা। তবে বর্তমানে তার ছুটে বেড়ানোর মতো সেই বয়স ও শক্তি নেই। বয়সের ভারে নুয়ে পড়া সংগ্রামী এই নারী তার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। চিকিৎসকরা বলছেন, সন্দেহপরায়ণ মানসিক রোগে ভুগছেন খুকি। প্রধানমন্ত্রীর পক্ষে তার চিকিৎসা সহ পুরো দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই পেপার হাতে নিয়ে প্রায় ৩০ বছর ধরে শহরের নানা প্রান্তে চষে বেরিয়েছেন রাজশাহীর একমাত্র নারী হকার দিল আফরোজ খুকি। তবে বয়সের ভারে নুয়ে পড়া খুকি বর্তমানে সেই গতিতে ছুটতে পারেন না। পাকা ঘরবাড়ি থাকার পরেও মানসিক অসুস্থ খুকি রাস্তায় এভাবেই পড়ে থাকতেন। 23 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে বছর পেরোনোর আগেই স্বামীকে হারিয়ে বিধবা হওয়ার শোক সামলাতে পারেননি খুকি। তখন থেকেই কিছুটা মানসিক ভারসাম্যহীনতা ছিল। এ কারণে স্বজনদের কথা উপেক্ষা করে পত্রিকা বিক্রির মতো কঠিন পেশা বেছে নেন তিনি। বয়স যত গড়িয়েছে নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ততই। খুব শয়তান, বললো যে এখানে যে থাকবে তাদেরকে ৫ টাকা করে দিতে হবে। শুভাকাঙ্ক্ষীরা বলছেন খুকির অর্থনৈতিক নিরাপত্তা দরকার, তবে এর চেয়ে জরুরি তার চিকিৎসা। মানসিক সমস্যাটা এরকম যে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করে। তার চিন্তা ভাবনা বা তার চলাফেরায় কখনো তার স্বাধীনতায় আমরা কখনো হস্তক্ষেপ করি না। মানসিক চিকিৎসার পাশাপাশি তার শারীরিক চিকিৎসাটাও খুব জরুরি করতে হবে। রাজশাহী মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, খুকি সন্দেহপরায়ণ মানসিক রোগে ভুগছেন। ঔষধ সেবনটাকে নিশ্চিত করতে হবে, সামাজিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে তাকে প্রদান করলে আমি আশাবাদী যে তিনি একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে সক্ষম হবেন। এদিকে রাজশাহী জেলা প্রশাসক বলেছেন, খুকি মানসিকভাবে অসুস্থ হলেও তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। সে কিন্তু ভিক্ষাবৃত্তি করে তার জীবন পরিচালনা করছেন না। সে পত্রিকা বিক্রি করে সে নিজে তার জীবন নির্বাহ করেন এবং সে সমাজের অন্যান্য যারা অভাবগ্রস্ত ছেলে মেয়ে আছে তাদেরকেও সে সহযোগিতা করেন। সন্দেহপরায়ণ মানসিক অসুস্থতার কারণে দীর্ঘ হকারি জীবনে খুকি সাধারণ মানুষের বিরুদ্ধে শতাধিক জিডি করেছেন। চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে এলে আবারও নগরবাসীর ভালোবাসায় সিক্ত হবেন, এমনটাই মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা। বাংলা ভিশন,
নিউজ ডেস্ক। রংপুরের হারাগাছে বিড়ির প্যাকেট লাগানোর জন্য ছাপানো প্রায় 58 লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 3 জনকে। হারাগাছ থানার ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ এলাকার একটি আলুর গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ব্যাটারি চালিত রিকশা থেকে প্রায় 60 লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। আটক অটো চালককে জিজ্ঞাসাবাদে ব্যান্ডরোল তৈরির ছাপাখানার সন্ধান পায় পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর সিও বাজার এলাকায় এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিং নামে ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নকল ব্যান্ডরোল তৈরির প্যাড সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক করা হয় ছাপাখানার মালিক তৌফিক হাসান তপু এবং নকল বিড়ি সিগারেটের ব্যান্ডরোল সরবরাহকারী আরও 2 জনকে। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তমিজ উদ্দিন সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মজুমদার সবুজ। পরে টুঙ্গিপাড়ার জিটি স্কুল মাঠে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন ফাউন্ডেশনটি। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এয়ার আলী মুন্সি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করেছে দলটির সহযোগী সংগঠন জাসাস। ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বলেন, জাতির দুঃসময়ে তারেক জিয়ার নেতৃত্বে জাসাসের সকল নেতাকর্মীকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করতে হবে। এছাড়া এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জাসাসের আহ্বায়ক মীর সানাউল্লাহ সহ অন্যরা। ওয়ালটন ডিআরইউ ক্রীড়া উৎসব 2020 অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মিনি ম্যারাথনে প্রথম হয়েছেন দৈনিক অবজারভারের রিপোর্টার বনানী মল্লিক। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন ও সময় টিভি রিপোর্টার পারভিন আক্তার। স্টাম্প ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম হন নুসরাত জাহান। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সন্তানদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাংবাদিক এম বাদশার ছেলে নাবিদ তুর্য। দ্বিতীয় হয়েছে জিয়াউল হক সবুজের মেয়ে রুদমিলা হক প্রিয়ন্তী এবং তৃতীয় হয় অমরেশ রায়ের ছেলে অঙ্কুর দাস। নরসিংদীর শিবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে ফ্রান্সে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা সবুজ পাহাড় কলেজ মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফ্রান্সে পণ্য বর্জন করার পাশাপাশি সে দেশের সরকারের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করার আহ্বান জানান তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আন্দালিব রহমান তমাল সরকার। নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত হলো ক্লেমন টিপিএল ক্রিকেটের 7ম আসরের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে রায়পুরা সরকারি কলেজ মাঠের এই খেলা উদ্বোধন করেন আকিজ ফুডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক। বিশেষ অতিথি ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল আজিজ। বিজয়ী দলকে 30,000 টাকা এবং পরাজিতদের 20,000 টাকা সহ ট্রফি দেওয়া হয়। বিশ্ব শিশু দিবস উপলক্ষে ওয়েবিনারের আয়োজন করে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েট প্রোভেল একাডেমি। ফিউচার লিডার টেক ওভার শিরোনামে আয়োজিত অনলাইন আলোচনায় একাডেমির শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনায় শিশু নির্যাতন নিয়ে একাডেমির শিক্ষার্থীদের সচেতনতা উঠে আসে। একই সঙ্গে উঠে আসে শিশু অধিকার নিয়ে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা। মহামারীর মধ্যেও কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে প্রোভেল একাডেমি। নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে সারা দেশের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রতিষেধক আবিষ্কারে সমন্বিত বিনিয়োগের আহ্বান। রাজধানীর উত্তরা থেকে 31টি বোমা উদ্ধার। সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার। 4 জঙ্গির আত্মসমর্পণ। সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে চলছে অস্থিরতার চক্রান্ত, বলেছেন কাদের। ত্রাসের মাধ্যমে একদলীয় শাসন পাকাপোক্ত করেছে সরকার, অভিযোগ ফখরুলের।
মৃত নারী দেহের সাথে যৌনাচারের অভিযোগে গ্রেফতার সরওয়ার্দী হাসপাতাল মর্গের ডোম মুন্না ভক্ত রিমান্ডে, ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে শনাক্ত। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধিতে উদ্বুদ্ধ করতে রাজধানীতে মোবাইল কোর্ট, শুধু মাস্কেই ৮০% সংক্রমণ ঠেকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।